গতকাল রাতে শাহবাগ থানায় ডাকসুর দুইটা মব্বাস, দুইটা অশিক্ষিত বর্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলঙ্ক, ডাকসুর দুইটা সম্পাদক, একটা সমাজসেবা সম্পাদক আর একটা সাংস্কৃতিক সম্পাদক। একটা নাম হচ্ছে ইউরেনিয়াম বিশেষজ্ঞ বিশিষ্ট দাতাল মুসাদ্দিক, আরেকটা হচ্ছে বিশিষ্ট গন্ডার এবি জুবায়ের। এই দুইটাকে ছাত্রদল উত্তম মধ্যম দিয়েছে। এটার অভিযোগ ছিল জাইমা রহমানকে কেন্দ্র করে, তারেক রহমানকে কেন্দ্র করে একটা স্ক্রিনশট তারা ভাইরাল করেছিল। এই স্ক্রিনশটকে কেন্দ্র করে তারা শাহবাগ থানায় অভিযোগ করতে গিয়েছিল, সেখানে ছাত্রদল তাদেরকে উত্তম মধ্যম দিয়েছে। প্রিয় দর্শক, এই ভিডিওটা একবার আগে দেখেন, এরপর অনেকগুলা কথা বলতেছি। গতকাল মুসাদ্দিক এবং জুবায়েরকে যেভাবে পিটিয়েছে ছাত্রদল, তাতে করে ছাত্রদলকে অনেকেই ধন্যবাদ জানিয়েছেন, অনেকেই ছাত্রদলের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। কিন্তু আমি ধন্যবাদ জানাবো না, এটাকে একটা প্রকৃতির বিচার আমি বলবো। এবং এটা যে রিভেঞ্জ অফ নেচার, এর কারণ হলো বেশ কিছুদিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে, উনার নাম জামাল উদ্দিন, উনাকে এভাবেই হেনস্থা করেছিল এই ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তার ঠিক কিছুদিন পর তার উপর এটা নেমে এসেছে। যদিও এটা একটা সাজানো নাটক। দেখেন, বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি, বাংলাদেশে গ্যাস নাই, তেল নাই, বিদ্যুৎ নাই, কিছুই নাই, প্রত্যেকটা সেক্টরে বিপর্যস্ত অবস্থা। এবং এই যে 14টি বোয়িং বিমান কেনা হচ্ছে, যেখানে সরকার 2.8 বিলিয়ন মার্কিন ডলার মূল্যে বিমান কিনতেছে, বোয়িং বিমান যুক্তরাষ্ট্র থেকে। এর থেকে কম মূল্য অর্থাৎ 2 বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা চেয়েছে বিভিন্ন সংস্থার কাছ থেকে জনাব তারেক রহমানের সরকার। যদি আপনি 2 বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা চান আপনার পরিচালনা ব্যয় মেটানোর জন্য, সেই ক্ষেত্রে আপনি কিভাবে 2.8 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে যুক্তরাষ্ট্রের বিমান কিনবেন? এটা আমার মাথায় আসে না। দেখেন, সরকার স্বাভাবিকভাবে প্রত্যেকটা সেক্টর পরিচালনায় ব্যর্থ হচ্ছে। সরকারের এই ব্যর্থতাগুলোকে ঢাকবার জন্য তাদের যে সন্তানরা আছে, জামাত, শিবির, এনসিপি, এই সন্তানদেরকে দিয়ে তারা সাজানো নাটক মঞ্চায়ন করে সারা দেশে ছড়িয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ করে তারা বৃহৎ ইস্যুগুলাকে ধামাচাপা দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আওয়ামীপন্থী অনেক অ্যাক্টিভিস্ট আপনারা খুশি হয়েছেন, তারা মার খেয়েছে। এইটা স্রেফ সাজানো নাটক, এর বাইরে কিছু না। 5 আগস্টের পর আমি বারবার বলেছি, জামাত, এনসিপি, এবি পার্টি, সিপিবি, ভোগী চগি যারা আছে, পাশাপাশি যতগুলা ইসলামী সমমনা দল আছে, প্রত্যেকেই তারা একই রসুনের লেজ। তাদের মধ্যে কোনো প্রকার আদর্শিক পার্থক্য নাই। বিএনপি যতই তাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করুক না কেন, বাংলাদেশের মানুষ ভুল বুঝলেও আমরা সায় দেব না, আমরা সেটা বিশ্বাস করব না। কারণ বিএনপি কখনোই মুক্তিযুদ্ধকে ধারণ করেনি। একটা উদাহরণ দিই আপনাদেরকে, সিরাজগঞ্জের এম মনসুর আলী মেডিকেল কলেজ, এটার নাম বিএনপি পরিবর্তন করেছে, পরিবর্তন করে নাম রাখা হয়েছে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ। এরা ক্ষমতায় থাকাকালীন বলতো না আওয়ামী লীগ জাতীয় চার নেতাকে সম্মান দেয় না, আওয়ামী লীগ ভাসানীকে সম্মান দেয় না, জিয়াউর রহমানকে সম্মান দেয় না, অনেক কথা বলেছে না? সব থেকে বেশি বলেছে আওয়ামী লীগ জাতীয় চার নেতাকে সম্মান দেয় না। তাহলে বিএনপি ক্ষমতায় আসার পর কেন জাতীয় চার নেতার একজনের নাম পরিবর্তন করে সিরাজগঞ্জের সেই মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ করা হলো? রিজনটা কি? সুতরাং বিএনপি যতই চেষ্টা করুক নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে প্রতিষ্ঠিত করার, সেটা পারবে না। কারণ বাংলাদেশের মানুষ জানে এরা আপাদমস্তক বাটপার, এরা আপাদমস্তক ভণ্ড, এদের মধ্যে কোনো নীতি নাই, নৈতিকতা নাই, এদের মধ্যে কোনো দেশপ্রেম নাই, এরা প্রো পাকিস্তানি, এরা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য রাষ্ট্র ক্ষমতায় এসেছে। অতীতেও দেখেছি, ভবিষ্যতেও দেখবো, এখনো দেখতে পাচ্ছি। সুতরাং বিএনপি কে কখনো বিশ্বাস করার মতো কোনো কিছু নাই। জামাত, বিএনপি, এনসিপি এরা সব রাজাকারের বাচ্চা, এরা সব এক। জামাত, এনসিপি কিংবা ছাত্রদল শিবিরের মধ্যে যে সংঘর্ষ হয়েছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শিবিরের সাদিক কায়েম অনেক লম্বা লম্বা স্ট্যাটাস দিয়েছে, ফরহাদ স্ট্যাটাস দিয়েছে, ছাত্রদলের প্রেসিডেন্ট স্ট্যাটাস দিয়েছে, সেক্রেটারি স্ট্যাটাস দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যারা শীর্ষ পর্যায়ের নেতাকর্মী তারাও স্ট্যাটাস দিয়েছে। সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদের জিএস, সেও আবার ছাত্রদল বাচ্চা বলেছে, অনেক কিছু বলেছে। মানে একটা জগা খিচুড়ি অবস্থা। অর্থাৎ তারা সবগুলা জায়গা থেকে, অর্থাৎ প্রত্যেকটা শীর্ষ পর্যায়ে তারা যারা আছে নেতা, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে সংঘর্ষটা সত্যি সত্যি বেঁধেছে। তারা বোঝানোর চেষ্টা করছে যে এবি জুবায়েরকে সত্যি সত্যি মারা হয়েছে, মুসাদ্দিককে সত্যি সত্যি মারা হয়েছে। কি এমন মারলেন? একটা হাত ভাঙলো না, একটা পা ভাঙলো না, একটা মুখ হচকে গেল না, কিছুই হয়নি। জাস্ট কয়েকটা চর থাপড় কিল ঘুষি দেওয়া হয়েছে, দ্যাটস ইট। এইটুক নাটক তো করতে হবে, এইটুক স্যাক্রিফাইস তো
এবি জুবায়ের এবং মুসাদ্দিককে করতে হবে, না হলে তো বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হবে না। সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হলে কিঞ্চিত মার তো খেতেই হবে, সেইটুক বিসর্জন তারা দিয়েছে। যেহেতু তারা বিরোধী দলের রাজনীতি করছে, এই মুহূর্তে জামাতের রাজনীতি করছে, শিবিরের নেতাকর্মী তারা, সুতরাং তাদেরকেই মার খেতে হয়েছে। সরকারি দল তো চাইলেও মার খেতে পারে না, কারণ একটা দৃষ্টিকটু ব্যাপার থেকে যায়। এই যে আপনারা যারা ভাবছেন ছাত্রদল শিবিরকে পিটিয়েছে, এটা করেছে সেটা করেছে, এগুলো সব নাটক। যদি ছাত্রদলের ওইটুক গার্ডস থাকতো, তবে সালাউদ্দিন আম্মার রাকসুর যে জিএস, সে ছাত্রদলকে তারেক রহমানকে নিয়ে বিশ্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে, ছাত্রদলের সবাইকে ঢালাওভাবে হিসেবে অভিহিত করেছে। এখন পর্যন্ত সে সুস্থ অবস্থায় আছে, ছাত্রদল তার একটা লোম পর্যন্ত স্পর্শ করতে পারেনি। তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে এটা একটা সাজানো নাটক, এটা একটা মঞ্চ নাটক ছিল, যে মঞ্চ নাটকের মাধ্যমে সরকারের নানাবিধ ব্যর্থতা, বিরোধী দলের নানাবিধ ব্যর্থতা সবকিছুকে ঢেকে রাখা কিংবা সবকিছুকে আড়ালে রাখার ধামাচাপা দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে। কিন্তু আমরা যারা আছি, আমরা কিন্তু ভুল বুঝি নাই, আমরা এটা নিয়ে তো মাতামাতি করি না। এদিকে শিবিরের মক্ষিরানী মুনামি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষিকা, সেও দেখলাম শিবিরের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে। ইংরেজিতে যেহেতু স্ট্যাটাস দিয়েছে, তার মানে ভালোই বলেছে, সত্যিটাই বলেছে। এটা তো আমাদের বাংলাদেশের মানুষের প্রবণতা, ইংরেজিতে লিখলে সেটা সত্য, সেটা ভুল লিখলেও সেটা সত্য, মিথ্যা লিখলেও সেটা সত্য। দেখেন, এটা যে বিএনপি, জামাত, ছাত্রদল এবং ছাত্র শিবিরের পরিকল্পিত নাটক, সাজানো নাটক, এ কথা কিন্তু শুধুমাত্র আমি বলিনি। জুলাই আন্দোলনের তথাকথিত মাস্টার মাইন্ড মাহফুজ আলম এটা স্ট্যাটাসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। দেখেন স্ট্যাটাসটা আমি আপনাদেরকে একটু পরে শোনাই। সংসদে 5+5 চলে, আর বাইরে চলে কি? গত 2 সপ্তাহ সংস্কার, বিচারের আলাপ কোথায় গেল? জ্বালানি সংকট, হামের শিশু মৃত্যু, জ্বালানির জন্য কৃষকের মৃত্যু, লোডশেডিং, অর্থনীতির বেহাল দশা, নাগরিক নিরাপত্তাহীনতা ইত্যাদি নিয়ে আলাপ কোথায়? বাটোয়ারা করে নিজেরা নিজেরা চালাবেন, আবার দুপুরে এক পক্ষ মারবেন, রাতে আরেক পক্ষ মারবেন, এভাবেই কি জনগণকে ধোঁকা দেওয়া হবে? স্থানীয় সরকারের অফিস দেওয়া হচ্ছে এমপিদের, ক্ল্যাপ ক্ল্যাপ, গাড়ি লাগবে এমপিদের, ক্ল্যাপ ক্ল্যাপ, নিজেরা নিজেরা খেলবো, ক্ল্যাপ ক্ল্যাপ। অর্থাৎ তাচ্ছিল্যের সুরে মাহফুজ আলম স্ট্যাটাস দিয়েছেন, এটা পুরোটাই সত্য কথা। জামাত বিএনপি এক মার পেটের দু ভাই, শিবির ছাত্রদল এক মার পেটের দু ভাই। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছিলেন কথা, জনাব তারেক রহমান কথা বলেছিলেন। সুতরাং যারা জুলাই সন্ত্রাসে জঙ্গি কার্যক্রমে লিপ্ত ছিল, যে দুইটা সংগঠন শিবির এবং ছাত্রদল, এদেরকে বিশ্বাস করার কোনো কারণ নাই। এবি জুবায়ের মার খাওয়ার ঘটনা, মুসাদ্দিকের মার খাওয়ার ঘটনা সম্পূর্ণ সাজানো নাটক। এই নাটকের ফাঁদে পা দিয়ে তাদেরকে হাইপে দেওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশে এই মুহূর্তে যে সংকটগুলা চলতেছে, তেলের সংকট, গ্যাসের সংকট, সার নাই, বিদ্যুৎ নাই, কৃষকের জমিতে সেচের ব্যবস্থা নাই, হামের টিকার অভাবে শিশু মারা যাচ্ছে, কুকুরের ভ্যাকসিন নাই, বেড়ালের ভ্যাকসিন নাই, কিছুই নাই, সাপের ভ্যাকসিন নাই, হসপিটাল আইসিইউ সংকট, সিসিইউ সংকট, ঢাকা শহরে সহ সারা বাংলাদেশে লোডশেডিং, এইগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করেন, বাংলাদেশের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন মার্কিন বাণিজ্য চুক্তি আসলে কি, মার্কিন বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনীতিকে বিক্রি করে দেওয়া হয়েছে, এই সব সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এই ছাত্রদল শিবিরের নাটক, এগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ করবেন না। আমি এই ভিডিওটা বানাতাম না, আমি শুধুমাত্র এটা যে একটা সাজানো নাটক, স্ক্রিপ্টেড মঞ্চ নাটকের মঞ্চায়ন করা হয়েছে, সেটা বোঝানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা বানানো, নয়তো আমি এই টপিকে কথাই বলতাম না। কারণ এই মুহূর্তে বাংলাদেশে যে সংকটগুলো চলতেছে, সাধারণ মানুষের উপর যেভাবে খড়গ নেমে আসতেছে, এইগুলো নিয়ে কথা বলা আমাদের বেশি বেশি উচিত বলে আমার ব্যক্তিগত ধারণা। আমার মনে হয় এখন বাকি সিদ্ধান্ত আপনাদের। আপনারা ছাত্রদল, ছাত্র শিবিরের এই সাজানো নাটককে প্রাধান্য দেবেন, নাকি বাংলাদেশের বর্তমানে যে বৃহৎ ইস্যুগুলো আছে এগুলো সামনে আনবেন? শিবির একটা অসভ্য ফেসবুক পোস্ট ছেড়েছে, সেটা আবার আওয়ামী লীগের সমর্থকরা একেবারে সমস্বরে সবাই এটা নিন্দা জানাচ্ছে। এখান থেকে আমরা অন্তত এতটুকু বুঝতে পারি যে বাংলাদেশ থেকে সভ্যতা এখনো উঠে যায়নি। আসলে বাংলাদেশে যতদিন এই আওয়ামী লীগ থাকবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকবে, ততদিন বাংলাদেশে কিন্তু অসভ্যতার, আপনার যত ধরনের অসভ্যতা আসবে সবগুলোর প্রতিবাদ হবে এবং সময় সুযোগে অসভ্যতাকে কিন্তু ধ্বংস করা হবে। আমি যে জন্য কথা বলতে এসেছি সেটা হলো, দেখুন, এই 24-এ যে জঙ্গি কোয়ালিশনটা হলো, সেই জঙ্গি কোয়ালিশনের নেতৃত্ব দিয়েছে কিন্তু এই 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 নিম্ন শ্রেণীর ইতরগুলা, যাদেরকে ছাপড়ি বলা হচ্ছে, যাদেরকে সবকিছু বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এরা যে শক্তিটা আপনার পেল, এটা কিন্তু এই গালিগালাজের শক্তি, কিন্তু গালিগালাজকে ব্যবহার করে ওরা এই শক্তিটা তৈরি করলো। একদিকে ধর্ম আর একদিকে গালিগালাজ, অর্থাৎ সবগুলা ধর্মের মধ্যে যত আপনার ঋণাত্মক শক্তি জোগাড় করা যায় সেটা,
গালিগালাজ, এবং এরা তো খুনি, এরা 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 কত ধরনের খুন করেছে 24-এর জঙ্গি জঙ্গি আন্দোলন চলাকালে জঙ্গিরাই তো জঙ্গিদের মেরে ফেলেছে। এই আবু সাইদ, মুগ্ধ, এগুলা সব তো জঙ্গিরাই মেরেছে, এদের এদের দুজনকে কিন্তু জঙ্গিরা মেরেছে। ওই আবু সাইদকে পুলিশ রাবার বুলেট ছুঁড়েছে, তারপর জঙ্গিরা টেনে নিয়ে গিয়ে মাথার পেছনে আপনার থেতলিয়ে ওকে মেরে ফেলেছে। এই নাটকগুলো আমরা জানি সবাই, কিন্তু যে জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই জঙ্গিদের কিন্তু গায়ে লাগে। তারেক রহমান সাহেব যে ক্ষমতায়, বিএনপি যে রাষ্ট্র ক্ষমতায়, এটা কিন্তু জঙ্গিগুলার গায়ে লাগে। আপনি ঢাকা শহরের সবচেয়ে আপনার কুৎসিততম জঙ্গি হলো ফুয়াদ আর শাহরিয়ার, তারপরে আপনার মাসুদ, এগুলা হলো ঢাকা শহরের কুৎসিততম জঙ্গি। এই জঙ্গিদের কিন্তু গায়ে লাগে, ওদের কথাবার্তা দেখলে বুঝবেন। ওদের মনে হয় যে ওরা যেখানেই যা বলুক, টকশো করুক, এটা ওদের বিছুটি লাগানো আছে গায়ের মধ্যে, ধুতরা পাতার বিষ ওদের চামড়ায় কিন্তু চলছে। কেন জলে জানেন? কারণ হলো ওরা ভাবে যে এই উত্থান ঘটাইলাম আমরা, আমাদের জন্য বিএনপি আজ বিজয়ী, এখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায়, আমরা এখনো রাষ্ট্র ক্ষমতায় না। ওদের এই কষ্টটা খুব লাগে, লাগার কারণে ওরা নানানভাবে কিন্তু জানান দেয়। শুধু এই অসভ্যতাটা না, এবং এইটার এই জিনিসটা খুব বেশি নাও থামতে পারে। অর্থাৎ এখনো শফিক, বিশেষ করে শফিক বা উচ্চ স্তরের জঙ্গিরা কিছুটা সচেতন আছে বলে, এবং ওরা মারামারিটা কম করছে, কিন্তু ওদের অন্তরে কিন্তু ওই জিনিসটা রয়ে গেছে যে এটা আমাদের সাজানো গোছানো দেশ, মানে বাগান ছিল, এই বাগানের ফল খাচ্ছে বিএনপি। এটা কিন্তু ওদের ওদের অন্তরে রয়ে গেছে। আর বিএনপি এবং তারেক রহমান সাহেবকে কিন্তু যে জিনিসটা বুঝতে হবে যে একটা জঙ্গি উত্থানের মাধ্যমে এই জঙ্গিদের পক্ষে বা বিএনপি সহ বাংলাদেশের যারা এই পক্ষে আছে, অর্থাৎ বাংলাদেশের মূল ধারার পক্ষে নাই, যারা সরাসরি স্বাধীনতা বিরোধী অথবা যারা মুক্তিযুদ্ধের কথা বলে কিন্তু আন্তরিকতার সাথে সেটা বলতে পারে না, যেমন বিএনপি, তাদের মধ্যে, অর্থাৎ বাংলাদেশের অর্ধেক মানুষের মধ্যে অভ্যন্তরীণ একটা ক্ষমতার বন্দোবস্তের মাধ্যমে তারেক রহমান সাহেব কিন্তু রাষ্ট্র পরিচালনা করছে প্রধানমন্ত্রী হিসাবে। এই জিনিসটা তারেক রহমান সাহেব যদি মাথায় রাখেন, ভবিষ্যতে ওনার জন্য ভালো হবে। কিন্তু ওনার আম্মা বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা, ইনারা কিন্তু দেশের সব মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে কিন্তু ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এবং যেসব নির্বাচন নিয়ে অনেকে বিতর্ক করে, সেগুলাতেও কিন্তু সবার জন্য দারুণ মুক্ত ছিল। অর্থাৎ সেটা 18 নির্বাচন বলুন, 20-এর নির্বাচন বলুন, 14 নির্বাচন বলুন, এই নির্বাচনগুলোতে সকল রাজনৈতিক দলের জন্য কিন্তু উন্মুক্ত ছিল। কেউ অংশগ্রহণ করেছে, কেউ অংশগ্রহণ করেনি। একমাত্র এই 26-এ ইউনুস যে নির্বাচনী খেলা খেললো, সেখানে তারা আওয়ামী লীগকে আপনার এই নির্বাচনটাতে অংশগ্রহণ করতে দেয়নি। আওয়ামী লীগ কিন্তু এটা বলেনি যে আমার তত্ত্বাবধায়ক সরকার লাগবে, আমার নিরপেক্ষ সরকার লাগবে, এগুলো বলে নাই। আওয়ামী লীগ চাইছিল ইউনুস যে নির্বাচন দিচ্ছে সেটাতেই অংশগ্রহণ করতে, কারণ ততদিনে আওয়ামী লীগের পক্ষে কিন্তু আপনার জনসমর্থন বেড়ে গিয়েছিল। কোন রকম একটা ইলেকশনে দাঁড়াতে পারলে আওয়ামী লীগ অনেকগুলো সিট পেত সংসদে, সেই সুযোগ কিন্তু আওয়ামী লীগকে দেয় নাই। তো তারেক রহমান সাহেব যদি এটা বরাবর মনে রাখেন কোন একটা নির্বাচনে উনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, সেটা ভবিষ্যতে ওনার জন্য ভালো হবে। তা আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো, দেখুন, এই 24-এর মূল জঙ্গিদের সাথে বিএনপির মারপিট সহজে যাবে আমার এটা মনে হয় না। এটা যাবে তারেক রহমান আর শফিক যদি দুইজন সিদ্ধান্ত নেয়ার মতো সেই বুদ্ধি তাদের আছে যে যতই হোক আমাদের নিজেদের স্বার্থে এই মারামারিগুলোকে আমরা বাড়তে দিব না। কিন্তু এখানে শফিক বা মূল জঙ্গিদের কিন্তু ক্ষতি মেনে নিয়ে কিন্তু এই শান্তিটা প্রতিষ্ঠিত করতে হবে, কারণ তারা তো সত্যিকার অর্থে এই ওয়াকার আর শফিক মিলেই তো 24-এর জঙ্গি উত্থানের মূল দায়িত্বে ছিল, মূল নেতৃত্বে, মূল শক্তি। তারেক রহমান শক্তি দিয়েছেন, তিনি মাসল দিয়েছেন, পেশি শক্তি দিয়েছেন, কিন্তু মূল কলা কৌশল সবকিছু কিন্তু ইয়ের ছিল, এই ওয়াকার এবং শফিকের ছিল। যার কারণে ওয়াকার ওই 5 আগস্ট সাংবাদিকদের সামনে বের হয়ে বারবার আমিরে জামাতে কথা বলছিল। তো হ্যাঁ, না, তারেক রহমানের ইয়েটাকে তারা খাটো করে দেখবে না। তারেক রহমানও পেছন থেকে এই জঙ্গি আন্দোলনে অনেক ভূমিকা রেখেছেন, এবং বিএনপি তো তাকেই এই জঙ্গি আন্দোলনের নায়ক মনে করে। যাই হোক, এখানে আরো কিছু বলা যায়, সেদিকে না বলি, কিন্তু আসলে মূল
এই জঙ্গিরা 24-এর যে অর্থাৎ জামাত, হেফাজত এবং গুপ্ত, এখন যাদেরকে গুপ্ত বলা হচ্ছে, এবং আমরা এটাও জানি যে ঢাকা শহরের 2 লক্ষ টোকাইকে তারা নিয়ে গিয়েছিল, নিয়ে জঙ্গি প্রশিক্ষণ দিয়েছে। তো তারা, ওদের পর্যায়ের উন্মত্ততা তো ছাত্র দলের ছেলে মেয়েরা করতে পারবে না। বিএনপির যারা সমর্থক, বিএনপির যারা নেতাকর্মী, তারা তো আসলে এই ট্রেনিং প্রাপ্ত জঙ্গি না এরা। তাহলে আপনার বিজয়ের যে অহংকার, সেটা তো জঙ্গিদের কাছে, বিএনপির কাছে না। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা বিএনপির হাতে, জঙ্গিরা যে ভাবছে যে আমরা তো পরাজিত হলাম,